নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, দুধপুলি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য একটি গল্প, দুধপুলি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাতের শেষ প্রহর। আকাশে ঝিরঝিরে হিমেল বাতাস বইছে। বাইরের চারিদিক নিস্তব্ধ। গ্রামের পুরনো মাটির বাড়ির রান্নাঘরটা উজ্জ্বল হয়ে উঠেছে লণ্ঠনের আলোয়। সেখানে একা বসে রান্না করছে পার্বতী। আগুনের লালচে আভা তার তামাটে ত্বকে এক মোহময় ছায়াপাত ঘটিয়েছে। উনুনে ফুটন্ত কড়াইয়ের দুধ ফেনা তুলছে। মাঝে মাঝে তা গড়িয়ে পড়ছে কড়াইয়ের কিনার বেয়ে। উষ্ণ বাষ্প ঘরের কোণায় জমা হয়েছে, আর তারই মধ্যে পার্বতী ধীরে ধীরে সোনালি ভাজা পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে। প্রতিটা পুলি পড়ার সঙ্গে সঙ্গে দুধের মধ্যে মৃদু আওয়াজ হচ্ছে, যেন কোনো গোপন কথা ফিসফিস করে বলছে। শীতের কনকনে শরীরে, পার্বতীর সারা শরীরেই একটা অদ্ভুত রকমের উষ্ণতা। পার্বতীর কপালে বিন্দু বিন্দু ঘাম। রান্নাঘরের উষ্ণতা তার লম্বা খোলা চুলের কিছু অংশ ঘাড়ের সঙ্গে আটকে দিয়েছে। নতুন বউয়ের রূপ যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত ছবি। চুলের কিছু অংশ আলতোভাবে সামনে নেমে এসেছে। ললাটের উজ্জ্বলতা আরো বাড়িয়ে তুলেছে শীতিতে টানা লাল সিঁদুরের রেখা, কিন্তু রান্নার তাপে কিছুটা গলে গিয়ে তার অপরূপ মাধুর্যের সৃষ্টি করেছে। এই গলিত সিঁদুরের রেখা তার সৌন্দর্যে যেন এক নতুন মাত্রা যোগ করেছে, যেন সে কোনো মন্দিরের প্রতিমার মতো স্নিগ্ধ, পবিত্র ও আকর্ষণীয়। রান্নাঘরের দরজার বাইরে বারান্দায় বসে আছে গোপাল। তার নরম দুটি গাল লাল হয়ে উঠেছে শীতের কাঁপুনিতে। ছোট্ট ছেলেটা দুই হাঁটু জড়িয়ে বসে আছে, আর দুধপুলির মিষ্টি সুবাস নাকে এসে লাগতেই তার চোখে মুখে আনন্দের ঝলক। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার কাকিমা তার জন্য এক বাটি দুধপুলি বাড়িয়ে দেবে। রান্নাঘরের উজ্জ্বল আলো আর বারান্দার আধো অন্ধকারে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। ঘরের উষ্ণতার সঙ্গে বাইরের শীতল বাতাস যেন দুই ভিন্ন জগতের অস্তিত্বকে একসঙ্গে বেঁধে রাখে। পার্বতী শুধু একজন ভালো রাঁধুনিই নয়, একজন উচ্চমানের গৃহিণী বটে। গোপালের সাথে পার্বতীর বিয়ে হয়েছে মাস দুয়েক মতো হলো। এই ঠান্ডার মধ্যে নতুন বউকে কিছুতেই ছাড়তে চায় না গোপাল। কিন্তু আজ যে নিয়ম আছে, আজ ভোর রাতে উঠেই এই পিঠে পুলি শেষ করতে হবে। কাল সারা দিন ধরে বাড়ির বয়োজ্যেষ্ঠরা এবং বাড়ির বেটা ছেলেরা কাজে কর্মে বেরোনোর আগে ও পরে এই পিঠে পুলিটাই খাবে। তো করার মতো আর লোক কই বাড়িতে? শাশুড়িমার বয়স হয়েছে অনেকটা, তিনি পেরে ওঠেন না। এই কারণে হেসেলের দায়িত্বটা পার্বতীকেই নিতে হয়। বড় যা আছে উনি আবার সায়া সেলাইয়ের কাজ করে কিনা। বড় ভাসুর সেও জমি জায়গা দেখাশোনায় ব্যস্ত। বড় যাকে বাড়ির কাজ খুব একটা করতে হয় না, কারণ সে টাকা ইনকাম করে। ছোট বউ পার্বতী
যবে থেকে এই বাড়িতে পা রেখেছে তবে থেকেই বুঝে নিয়েছে এই রান্নাঘরের দায়িত্ব তার ঘাড়েই এসে পড়বে। সে হাবাতে ঘরের মেয়ে কিনা মুখ ফুটে কিছু বলার অভ্যেস পার্বতীর কোনোদিনই নেই। ছোটবেলায় মা যখন বলতেন, পারু ওই দুটি ফুটিয়ে নিস রে, তোর ভাই দুটো খাবে, দেখিস ওদের যেন স্কুল থেকে এসে ভাতের অভাব না পড়ে। আমি চললুম জমিদার বাড়ি, ওখানকার বাসনগুলো আজ একটু বেশি। ওই গতকাল জমিদারের বড় ছেলের জন্মদিন হয়েছিল কি না। পার্বতী ঘাড় নেড়ে, আচ্ছা মা, আমি করে রাখবো। বাপটা জন্ম দিয়েই খালাস। দুই ভাই হবার পর পার্বতী নিজের বাপকে আর দেখেনি। সেই যে শহরে গেছে কাজ করতে, গেছে তো গেছেই, বছরে একবারও আসে না, তবে প্রতি মাসে টাকা পেয়ে যায় মা। ওই পিয়নটা এসে খামে ভরে টাকা পয়সা দিয়ে যায়, আর মা সঙ্গে সঙ্গে পিয়নকে নিজের ঘরে ঢুকিয়ে দৌড় বন্ধ করে দেয়। পার্বতীকে বলে, তোর দুই ভাইকে নিয়ে যা দেখি, ঠান্দির বাড়ি থেকে একটু ঘুরে আয়। ঠান্দি বাড়ির বয়োজ্যেষ্ঠা একজন মহিলা, ছেলেরা শহরে কাজ করেন, গ্রামে একাই থাকেন। এই ঠান্দির বাড়িতেও পার্বতীর মা কাজ করে, ওনার দেখাশোনা করে। বৃদ্ধা মানুষটা একা একা সমস্ত কাজ করতে পারেন না, এমনকি পায়খানা বাথরুমে পর্যন্ত যেতে পারেন না। ওইসবই নিয়ে যাওয়া নিয়ে আসার কাজ। পার্বতীকে বড্ড বেশি ভালোবাসেন উনি। যখনই দেখেন দুই ভাইকে ট্যাকে গুজে পার্বতী এদিক পানি আসছে, উনি বলেন, তোর মা বিষ পালন করছে। বিষ বলি, এত জ্বালা কিসের রে? হ্যাঁ, আমার বর মূল্য, আমার তখন মাত্র 22 বছর বয়স। কই, আমি তো নিজের গায়ে কলঙ্ক মাখিনি। পার্বতী এইসব কথার মানে তখন বুঝে উঠত না, কিন্তু বিয়ে হওয়ার পর সবটাই তার কাছে পরিষ্কার। পার্বতীর বিয়ে হতো কিনা তাই নিয়েও একটা সন্দেহ আছে। বর্তমানে পার্বতীর বয়স 19 বছর। ওর ভাই দুটো, একটা ক্লাস 5-এ পড়ে, একটা পড়ে ক্লাস 6-এ। বিয়ে হবার পর যখন প্রথমবার অষ্টমঙ্গলায় গোপালকে সঙ্গে করে পার্বতী বাপের বাড়ি গিয়েছিল, তখন দেখেছিল ভাই দুটোকে যেমন নাদুস নুদুস করে রেখে গিয়েছিল তেমন আর ভাই দুটো নেই। চেহারার মধ্যে অসম্ভব ভাঙন এসেছে। মা নাকি এখন অনেকগুলো বাড়িতে রান্নার কাজ ধরেছে, প্রচুর টাকা। বিয়ের সময় পার্বতীকে কে কন্যাদান করবে তাই নিয়েই একটা মহা ক্যাচাল। ভাগ্যিস গোপালের বাপ তখন বলে উঠেছিল, সম্প্রদানে আমার কিছু যায় আসে না, মেয়ের মাই মেয়েকে সম্প্রদান করুক, এখন সব কিছু পরিবর্তন হয়ে গেছে দিদি। পার্বতীর মাই পার্বতীকে বিয়ে দিয়েছিলেন, আর দিয়েছিলেন ওই ঠান্দির কৃপাতেই। উনি সম্বন্ধটা করেছিলেন পার্বতীর। পার্বতী যখন 17 বছরে পা দিল, তখন ওর যৌবন বেশ ডগমগিয়েই ফুটে উঠল সমস্ত শরীরে। বাপ নেই যেই মেয়ের, সেই মেয়ের পথে ঘাটে চলা বড্ড বেশি বিপদের। তার উপরে ভাই দুটো যার এত ছোট ছোট। প্রায় দিনই পাড়ার পটলা ওর ছোট ভাইকে ডেকে বলতো, এই আমাকে ডাক জামাইবাবু। তখনই ছোট ভাইটা ছুটতে গিয়ে দিদিকে বলতো, দিদি আমাকে পটলাদা জামাইবাবু ডাকতে বলছে কেন, ও কি তোমার বর? পার্বতী রাগের চোটে একটা চড় মেরে ভাইকে বলতো, একটা চড় মারবো। তুই কি এসব কি বলছিস? দিদি তুই মারলি কেন? মারবো না, তোকে না বলেছি ওই দুষ্ট লোকটার কথা কখনো শুনবি না। আমি কি করব, স্কুল যাওয়ার পথে ও রাস্তা আগলে দাঁড়িয়ে থাকে, বলে কি না পানা পুকুরে ডোবার কাছে তোর দিদিকে বলবি আমার সঙ্গে দেখা করতে, না হলে তোর মাকে তুলে নিয়ে আসবো। পার্বতী কথাটা যখন গিয়ে ঠান্দিকে কাঁদতে কাঁদতে বলেছিল, ঠান্দি তখন বলেছিলেন, হ্যাঁ আমার কাছে একটা ভালো পাত্র আছে, আমি যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু বয়স্ক মানুষটা যে কিনা নিজেই নিজের কাজ করতে পারে না, সে আবার আরেকটা মেয়ের বিয়ে দেবার বন্দোবস্ত কি করে করবেন? ভাগ্যিস ভগবান মুখ তুলে চেয়েছিলেন, তাই 19 বছরে পা দিতে না দিতেই পার্বতীর একটা হিল্লে হয়ে গেল। ঠান্দির বড় ছেলে এলেন, তাও আবার দূর শহর থেকে, বউ বাচ্চা নিয়ে। ঠান্দিকে পুরোপুরি গ্রাম থেকে নিয়ে যাবেন তাই।
যাবার আগে এখানকার জমি জায়গা বেচে বলতে দেবেন। তখনই ঠান্দি বলেছিলেন, আমার একটা উপকার কর বাপ, এখানকার শেকড় উপরে আমাকে নিয়ে যাবার আগে আমার এক নাতনিকে উদ্ধার করার বন্দোবস্ত কর। তোর তো অনেক জানাশোনা লোক আছে, তাদের মাধ্যমে এই এই মেয়েটাকে রক্ষা কর বাবা। ঠান্দি, ওনার ছেলের বয়স প্রায় 40-45-এর কাছাকাছি, বেশ সুঠাম বলিষ্ঠ চেহারা। ওনার স্ত্রী উচ্চশিক্ষিতা, কলেজের প্রফেসর, এক ছেলে এক মেয়ে, ছোট ছোট। পার্বতীকে বলেছিলেন, তোমার বিয়েতে কোনো আপত্তি নেই তো? পার্বতী ঘাড় নেড়ে না জানিয়েছিল। তারপরই পাশের গ্রামের গোপাল মণ্ডলের সঙ্গে বিয়েটা খুব তাড়াতাড়ি পাকাপোক্ত হয়ে যায়। পার্বতীর মা ধন্না দিয়ে বসেছিলেন ঠান্দির বাড়ি। বলেছিলেন, এটা কি করলেন? আমি কি আর মেয়ের বিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করতে পারি? মুখ্য মেয়ে মানুষ আমি আর কত টাকা পয়সা রেখেছি। মেয়ের বাপ আর একটা টাকাও পাঠায় না। সে যখন মেয়ের 15 বছর বয়স ছিল, সে বছর পুজোর সময় একটা টাকা এসেছিল, তারপরে আর সে টাকা পাঠায় না। এই কারণেই তো আমাকে 7 বাড়িতে জায়গা ঠিক করতে হয়েছে। তাছাড়া ও ঠানমাসি, তুমি তো জানো আমি আর এখন এই শরীর দিয়ে পেরে উঠি না। ঠান্দি বিদ্রুপের হাসি হেসে বলেছিলেন, রাত্রে বেলা দরজা খোলা রাখিস কেন মুপুরি? তুই না একা মেয়ে মানুষ, একটা সমর্থ মেয়ে নিয়ে ঘুমোস, দরজা বন্ধ করে শুবি। তোর এই সুন্দরী মেয়েটার ওপরে যে কত রাহু গ্রাস করবে তখন টের পাবি। পার্বতীর মা আর কিছু বলেনি। উনি বলেছিলেন, তুই চুপচাপ তোর ভিটেতে বিয়ের বন্দোবস্ত কর, টাকা পয়সা সব আমার ছেলেই দেবে, বুঝেছিস? এরপর গোপাল মণ্ডলের সঙ্গে বিয়েটা হয়ে যায়। গোপাল চেহারায় নাদুস নুদুস, উচ্চতায় 5 ফুট 5-6 ইঞ্চির কাছাকাছি। পার্বতী তার থেকে সামান্য কয়েক ইঞ্চি খাটো হবে হয়তো। সুন্দরী পার্বতীকে সোনার মাত্র কয়েকটা গয়না দিয়ে পার করেছিলেন, যদিও সমস্ত গয়নাগাটি ঠান্দিরই ছিল। পার্বতীও গরুর গাড়ি করে বিদায় হয়ে পরের গ্রামে এলো, আর ঠান্দির ট্যাক্সিও ছুটল স্টেশনের উদ্দেশ্যে। এখানকার জমি জায়গা পুরোপুরি বেচে বসতে উনি সারা জীবনের জন্য ছেলে বৌমার কাছেই চলে যাবেন। আগে যাও একটু অসুবিধে হতো হাঁটা চলায়, এখন আরও পারেন না। বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী মানুষটা। বৃদ্ধা মাকে একা রেখে যাওয়াটা ছেলের কর্ম নয়, তাই কর্তব্য পালনের জন্য সে মাকে সঙ্গে করেই নিয়ে চলে গিয়েছে। পার্বতী মাকে ধরে যতটা না কেঁদেছে, তার থেকে 10 গুণ বেশি কেঁদেছে ছোট ছোট ভাই দুটোর দিকে তাকিয়ে। সে জানতো এ না থাকলে ভাই দুটো বুঝি মরেই যাবে। অষ্টমঙ্গলায় মায়ের বাড়িতে গিয়ে মায়ের কাছে অনাদর আর কতগুলো কুভাষা শুনে বরকে নিয়ে সেই দিনই চলে এসেছিল পার্বতী। মনে মনে ঠিক করেছিল, আর কোনোদিন তোমাকে নিয়ে আমি আমার বাপের ভিটেতে যাব না। দুচ্ছেরি ছাই, অমন মা থাকার থেকে মরা মা অনেক ভালো। অমন কথা বলো না, তোমার মা তোমায় সম্প্রদান করেছেন। রাখো দেখি সম্প্রদান, সেও তো হয়েছে আমার ঠান্দির কথাতেই। ভাগ্যিস আমার ঠান্দি ছিল, নাইলে আমার যে কি কপাল পোড়া হতো। গোপাল এক টানে পার্বতীকে নিজের বুকে টেনে নেয়, ওর কপালে আলতো চুম্বন করে বলে, তুমি এখানে এসে বুঝি খুব সুখী? খুব সুখী, এই যে তোমার বুকে আমায় আশ্রয় দিয়েছ, এতেই আমি সুখী। সারাদিন গাধার মতো খাটো, কষ্ট হয় না? পার্বতীর চোখের কোণায় সামান্য একটু জল চলে আসে। বড় যা উঠতে বসতে হুকুম করে, বারবার নিজের গলায় হাত দিয়ে গলার সোনার চেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। কানে হাত দিয়ে বড় বড় কানের দুলগুলোকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করে, দেখ হাঘরের বেটি, যার বাপ নেই তার কোনো সম্মান নেই। তোর মা তোকে কি দিয়েছে? আমায় দেখ, দেখেছিস? গরিব হলেও আমার বাপ আর আমার মা আমাকে ভরিয়ে দিয়েছে। বংশ মর্যাদা নেই, এসেছেন কিনা এই বাড়ির বউ হতে। কর মাগি, সব কাজ কর। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিত বড় যা। শাশুড়ি আর শ্বশুর খুব একটা কথাবার্তা বলেন না,
ওনারা ওনাদের সকালে ঘুম থেকে ওঠা, পুজো আচ্চা এইসব নিয়েই মেতে থাকেন। শ্বশুর মশাই মাঝে মধ্যে পার্বতীকে ডাক দেন ঠিকই, তবে এই বাড়িতে পার্বতীর স্থান যে চাকরের থেকে কোনো অংশে উঁচু নয়, এইটা পার্বতী আগেই বুঝে নিয়েছে। কই গো, হলো? পিঠের গন্ধে তো পেটটা এবার চোচো করছে। কাকিমা, পিঠে খাবো? এই তো আসি বাবা, আসি। দাঁড়াও, ফুটন্ত দুধে আগে পুলিগুলো ভালো করে ফুটুক। তোমরা সকালবেলা খেও। আর তোমাদেরকে যে বারবার বললাম সারা রাত আমার সঙ্গে জেগে থেকো না, এই তো ঘুম নষ্ট হলো। খোকা, সকালবেলা তোমার মা তোমায় দেখলে খুব বকুনি দেবে কিন্তু। ছোট্ট ছেলেটা ছুটতে গিয়ে সঙ্গে সঙ্গে কাকিমাকে পেছন দিকে জড়িয়ে ধরে। কাকিমাকে বলে, যদি মা লাঠি দিয়ে মারতে আসে তুমি দৌড়ে আমাকে ধরবে। এই ছেলেটার প্রতি একটা মায়া জন্মে গিয়েছে পার্বতীর। পার্বতী তাকে কোলে নিয়ে বলে, ঠিক আছে, তাহলে তুমি এখন চুপটি করে আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। পুলিগুলো হয়ে যাক, সকালবেলা এই ছোট ছোট পুলি ফুলে এত বড় বড় হবে, ভেতরে দুধ ভরা থাকবে, তুমি খাবে, আমি খাইয়ে দেব, কেমন? আচ্ছা। ভোরের দিকে ছেলেটাকে নিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসে পার্বতী। কি, তুমি আবার এখানে এসে শুনলে কেন? আমার একটু ঘুম পাড়িয়ে দাও। মরণ, তোমার রাত জেগে আমার পিঠে করতে দেখতে কে বলেছে? হ্যাঁ, দেখবো না? বউটা একা একা রান্নাঘরে বসে, রান্নাঘরটা ঘরের থেকে কত দূরে, যদি কোনো শেয়াল এসে আমার বউকে কামড়ে কুমড়ে খেয়ে নেয়। পার্বতী সে কি হাসি! শুধু হাসি নয়, হাসির মধ্যে লুকিয়েছিল অসম্ভব রকমের এক লজ্জা। এই লজ্জা স্বামী সোহাগের লজ্জা। যাও দেখি, আমার বুঝি লজ্জা করে না? বাবা, এখনো এত লজ্জা! গোপাল নিজের স্ত্রীকে বুকের মাঝে আগলে নেয়। ঠিক অমন সময়, কই খোকা, খোকা কোথায় গেলি? বড় জায়ের কণ্ঠস্বর শুনতে পায় পার্বতী। ছাড়ো, ছাড়ো দেখি। কি হলো? খোকাকে ডাকছে বড়দি বোধহয়। দরজাটা তাড়াতাড়ি খোলে পার্বতী। পরনের কাপড়টা এলোমেলো হয়ে আছে, সিঁথির সিঁদুরটাও কেমন যেন লেপ্টে আছে। ব্লাউজের হুঁক আটকাতে আটকাতে পার্বতী বেশ খানিকটা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বৌদি ততক্ষণে ঘরের সামনে এসে দাঁড়িয়ে। কি, আমার খোকা, খোকা তোর ঘরে কি করছে দেখি? সর! পার্বতীকে এমন করে এসে ধাক্কা মারে যেন তার বেডরুমে প্রবেশ করেছে পার্বতী, নিজের বরের ঘরে যেন নয়। তাড়াতাড়ি লেপ সরিয়ে নিজের ছেলেকে প্রায় ছো মেরে তুলে নেয় বড় যা। ছেলেটার ঘাড়ে বোধহয় সামান্য লেগেছে। ঘুমের ঘরেই সে একটু গুঙিয়ে ওঠে। তার পাছায় একটা চাপড় মেরে বললেন, চল অসভ্য ছেলে! হ্যাঁ, তুই কখন ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, কখন এসেছিস এই ঘরে? বল আমাকে। বৌদি, ছেড়ে দাও না, ছোট মানুষ ঘুমিয়ে পড়েছে ওই পিঠের গন্ধে। পিঠে? এই তোর পিঠে? হ্যাঁ, বরের সঙ্গে এই তোর পিঠে? বুঝি তুই এসব ছোঁয়াছানি কাপড়েই তুই সব শুরু করে দিয়েছিস? দাঁড়া, সকালটা হতে দে, মাকে আমি সব জানাবো। আর তুমি বা কি? হ্যাঁ, কি? বউ রান্না করছে আর তুমি? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়, মাথা কাটা যায় আমার। বলি, এই বুঝি তো শিক্ষে হবে না কেন? নিজের বাপটা তো আর বড় করেনি, মা বড় করেছে। আর মাও বোধহয় সেই রকমই মাগি মানুষ, বোধহয় বেটা ছেলে নিয়ে। বৌদি, সব কি বলছো? গোপালের মুখে এমন একটা কথা শুনে রীতিমতো তেতে ওঠে পার্বতীর বড় যা। তুমি আবার কথা বলো নে? ছোট থেকে বড় করলাম তোমাকে, আর তুমি কি না এখন শিয়ানা হয়ে গিয়েছো? হ্যাঁ, বউয়ের আঁচলের তলায় ঢুকেছো। দাঁড়াও, সকালটা হতে দাও, আসুক তোমার দাদা, আমি বলবো এ বাড়ি আমার ভাগ চাই, এ সম্পত্তি আমার ভাগ চাই। তোমরা বাপু তোমাদের মতো আখের গুছিয়ে নাও। বাবা, এই সংসারের জন্য তো কম করলাম না, হিসেব নিকেশের সময় একেবারে সব কিছু পাই টু পাই দিতে হয়। বলি, রাত বেড়াতে এত অশান্তি কিসের? হ্যাঁ, কাক ডাকার আগেই তোমরা কাকের মতো চিৎকার করতে শুরু করেছো। শ্বশুর মশাই খুব একটা বেশি কথা বলেন না, কিন্তু যখন রেগে যান তখন নাকি ওনাকে সামলানো যায় না। পার্বতী ছুটতে গিয়ে শ্বশুর মশাইয়ের পায়ে পড়ল। বাবা, বাবা, আপনি আপনি এমন করবেন না, আপনার শরীর খারাপ,
আপনি ঘুমিয়ে পড়ুন। কি করে ঘুমাবো? যবে থেকে তোমার মতো ছোট লোকের মেয়েকে বাড়িতে বউ করে এনেছি তবে থেকেই তো হাড় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। সংসারটা একেবারে নষ্ট করে দিল। বলি, কি করছিলে হ্যাঁ এত রাতে? বড় বৌমা, কি হয়েছে? শ্বশুর মশাই আবার বড় বৌমা সম্পর্কে একেবারেই অন্ধ। মাস গেলে মোটা অঙ্কের টাকা বড় বৌমা শ্বশুর মশাইয়ের হাতে তুলে দেন, বড় খোকাও দেয়। কাজেই তারা একটু বেশি গুরুত্ব পায় ওনার কাছে। শাশুড়ি মা বললেন, কি হয়েছে হ্যাঁ? ও কি, রান্নাঘরের উনুনে আগুন জ্বলছিল। বৌমা, কি করছিলে মা? শাশুড়ি মা আবার পার্বতীকে একটু বেশি ভালোবাসেন। পার্বতী কাঁদতে কাঁদতে বলে, আমি দুধ পুলি বানাচ্ছিলাম মা, দুধ পুলি। খোকা খেতে চেয়েছিল, গতকাল রাতে খেতে বসে বলল। তারপরে ওর কাছে শুনলাম এ বাড়ির নাকি নিয়ম আছে, এই বাড়িতে নাকি আগামীকাল সবাই পিঠে পুলি খেই। সে তো নিয়ম আছেই। একবার আমিও রাত জেগে পিঠে করছিলুম, একটা দুর্ঘটনা হওয়ার পর থেকে। থাক, ওসব এখন থাক। তা তুমি এত রাতে হেসেলে কি করছিলে শুনি? বৌমাকে চোখ পাকিয়ে জিজ্ঞেস করলেন শ্বশুর মশাই। আমি আমি পুলি করছিলাম বাবা, পুলি। আমি কাপড় চোপড় ছেড়ে নেয়ে ধেয়ে পরিষ্কার করি। এসব শুনতে চেয়েছি? ছি 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 ছি। বলি বলি ছোট লোক বাড়ির মেয়ের আবার এই কথা হবে না? বলি, তোর শ্বশুরের সামনে তুই এমন কথা বলতে পারলি হ্যাঁ? তুই তুই তোর বরের সঙ্গে ঘুমোস, রাত কাটাস, এসব শ্বশুরকে বলার কি আছে? ছোট্ট একটা ব্যাপার নিয়ে বিরাট বড় অশান্তি বাঁধল। শেষ পর্যন্ত গোপাল না পেরে বলল, বৌদি, তোমার জ্বালা কিসের বলো তো? সংসারে 2 টাকা আমি কম দিই তাই, আর বরদা আর তুমি বেশি টাকা দাও তাই। ও মা, দেখেছেন বাবা, দেখুন, এত বছর যাকে কোলে পিঠে করে বড় করলুম, সে কিনা বিয়ের পরে সাপের মতো ফোঁস ফোঁস করছে। সব হয়েছে ওই মাগিটার জন্য, সব ওই মেয়ে মানুষটার জন্য। বারবার বললুম আমার ছোট বোনটাকে বউ করে আনুন, কোলে পিঠে করে ওকেও আমি বড় করেছি। দারুণ দারুণ মানাবে গোপালের সাথে। হ্যাঁ, কোনোদিন ঝগড়া অশান্তি বাঁধবে না। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই মেয়ে কিনা। আমার বউ কিচ্ছু এমন বলেনি বড় বৌদি, যাতে তুমি সামান্য ব্যাপারটাকে এত বড় করছো। মাঝরাতে ঘুম থেকে উঠে ও নেয়ে ধেয়ে পরিষ্কার হয়ে পিঠে করতে গিয়েছিল, এখন হয়ে গেছে। আর খোকাও বলল ঘুম পেয়েছে, তাই ওকে ঘুম পাড়াতে নিয়ে এসেছে। খোকা? খোকা কি করে এলো? খোকা তো রাত্রেবেলা থেকেই এখানে। তুমি হয়তো অগরে ঘুমোচ্ছিলে, কোন সময় দরজা খুলে চলে এসেছে। আর ওকে তো বেশিরভাগ দিন আমার বউটাই ঘুম পাড়ায়। বাবা, পেটে ধরলাম আমি, আর আর মশাধার ইচ্ছে হয়েছে ওর, বলে বড় বৌদি কান্না শুরু করে দিলেন। ততক্ষণে খোকার ঘুমের 12টা বেজে গিয়েছে। তার চোখ পরিষ্কার। সে ছুটতে গিয়ে আবার ছোট কাকিমার ঘরে শুয়ে পড়ল লেপ মুড়ি দিয়ে। অশান্তি তুঙ্গে ততক্ষণে। শেষ পর্যন্ত পার্বতী বলল, আমার ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। আমি আর কখনো অমন করে পিঠে করতে যাব না। শাশুড়ির চোখেও তখন জল টলমল করছে। ভোরের আলো ফুটল কিছুক্ষণ পরই। একটা মোরগের ডাক শোনা গেল। রাতে আর ঘুম হলো না। বড় বৌদির 8টা পর্যন্ত ঘুমোনো অভ্যেস, কিন্তু পার্বতী তো গ্রামে গঞ্জের মেয়ে, সে আবার অত বেলা পর্যন্ত বিছানায় পড়ে থাকতে পারে না। যখন সে উঠতে যাবে তখন দেখল ছেলেটার হাতটা ওর শাড়ির আঁচলের সঙ্গে আটকে। এ কি দেখেছো? দেখো কেমন আঁচল ধরে ঘুমোচ্ছে। গোপালকে ডেকে বলে পার্বতী। গোপাল খানিকটা বিরক্তি নিয়ে বলে, তোমার যত বেশি আদিক্ষেতা। কেন একটা পরের ছেলেকে বারবার নিজের কাছে আগলে রাখো? যদি কখনো কোনো একটা গোলমাল হয়ে যায় তখন নিজেকে আর সামলাতে পারবে তো? কি গোলমাল হবে? বালাইশাট। জানো, ছোটবেলায় আমার ছোট ছোট ভাই দুটোকেও আমি কোলে পিঠে বড় করেছি। ওদের জন্য মনটা খুব কাকুপাকু করে। পিঠে খেতে ওরাও খুব ভালোবাসে গো। তোমায় দুটো দেব, তুমি কাজে গিয়ে দিয়ে আসবে একটু আমার বাড়ি। গোপাল স্ত্রীর দিকে তাকায়। পার্বতীর মলিন বদনটা দেখলে গোপালের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। বলে, দেব। তুমি এত সকাল সকাল উঠছো কেন? রাতে তো এমনি ঘুম হয়নি। নিজের শরীরের একটু যত্ন নাও। আর নিজের ভাসুরের ছেলেকে নিজের ছেলের মতো পালন না করে একটা ছেলেপুলে আমাদের হলেই তো হয়, হয় না? গোপালের মুখে কথাটা শুনে পার্বতীর মুখটা লজ্জায় রাঙা হয়ে ওঠে। তার মলিন হয়ে যাওয়া সিঁদুর লেপটে যাওয়া মুখে
মা হওয়ার কথাতেই একটা অসম্ভব লজ্জা ফুটে ওঠে। স্বামীর সোহাগ না হলে কি আর সেটা হবে? তাই তাই বুঝি? গোপাল আবার এক টানে নিজের স্ত্রীকে বুকের ওপর টানতেই ছোট্ট ছেলেটা উঠে পড়ে। ও মা, উঠে পড়েছে বদমাসটা, চল চল ওঠ, দাঁত মেজে নে, তোর মা আবার নইলে বক বক শুরু করবে, বুঝলি? ছেলেটা তাড়াতাড়ি উঠে পড়ে। এরপরে একে একে সবাই ওঠে। ততক্ষণে পার্বতীর আরেক প্রস্ত স্নান করে কাপড় চোপড় পরিষ্কার করে উনুনে গরম চা বসিয়েছে। সবাই চা খেলেও বাচ্চা ছেলেটা গরম দুধ আর মুড়ি খায়। সবাইকে সব রকম খাবার গুছিয়ে দিয়ে পার্বতী গোপালের কাছে এলো। গোপালও ততক্ষণে ফ্রেশ হয়েছে, চা খেয়েছে, এইবার সে ক্ষেতের কাজে বেরোবে। একটা ছোট্ট পুঁটুলির মধ্যে কতগুলো পিঠে বেঁধে পার্বতী বলে, এই নাও, এটা গিয়ে দিয়ে এসো, আমার ভাইটা খুব ভালোবাসে গো, ওদের দুইজনের জন্যই অল্প করে দিয়েছি। অল্প পিঠে কেন? কালকে রাত জেগে যে অতগুলো বানালে। হোমা, বড় যার ঘরের কে আসবে শুনলাম, তাই। কখন শুনলে? ওই সকালে নাইতে গিয়ে পুকুর পাড়ে বড় যা বড় ভাসুরের সাথে কি সব নিয়ে যেন কথাবার্তা বলছিল, তখনই তো বুঝলাম। হো, আবার তাহলে এই উৎপাতটা আসবে। কে উৎপাত? বড় বৌদির বর্দা, 1 নম্বরের ঢ্যামনা ছেলে, এখন অবধি বিয়ে থাওয়া হয়নি, আর হবেও না, অনেক বয়স। তুমি কিন্তু একটু সমঝে চলো। আমাদের বিয়ের সময় এসেছিল বুঝি? বিয়ের সময়? না না, বিয়ের সময় আসেনি, সে নাকি জাপানে থাকে। ওসব গুলতাবড়ি কথায় আমার তো বিশ্বাস হয় না। শোনো, ও কিন্তু সব সময় ওর বোনের ঘরেই বসে থাকে। কিরকম ধরনের যে দাদা হয় আমার ঠিক বোঝা নেই, তবে আমার বাবু কেমন একটা সন্দেহ হয়। বড় বৌদির দাদা মানে সম্পর্কটা ওদের যেন কেমন, ভাই বোনের মতো না। কি বলো? ঠিকই বলছি। এই কথা আমি বর্দাকে বলেছিলাম একদিন। বর্দা বেজায় রেগে আগুন হয়ে আমাকে ঘর থেকেই তাড়িয়েই দিচ্ছিল। তারপরে ব্যাপারটা নিয়ে বর্দার সাথে আমি কোনোদিনই আর কথাবার্তা বলিনি। মা বাবা সবাই জানে, সবাই দেখেছে। ওই লোকটা এলে শুধু বড় বৌদির ঘরেই বসে থাকে, ঘর থেকে বেরোয় না। এদিকে আমাদের ঘরে অতিথি মানুষের শোবার জন্য আলাদা একটা ঘর আছে, ওই ঘরে তুমি যেতেই দেখবা না। আর বেশিরভাগ সময় এই শীতকালেই আসে ওই লোক, জানি না কিসের টানে যে আসে। তবে হ্যাঁ, খোকাকে একটু সরিয়ে সরিয়ে রেখো, সুযোগ পেলে খোকার মাথার মধ্যে চাপড় মারে, পিঠে চাপড় মারে, খুব মারকুটে স্বভাবের, আর দেদার জ্ঞান দেয়। গোপাল বেরিয়ে গেল। এরপরে সারাদিন ঘরের কাজ করতে করতে গতকালের ভোরের অশান্তির কথা পার্বতী প্রায় ভুলেই গিয়েছিল। হঠাৎ করে পার্বতী যখন কুয়ো থেকে জল তুলছে, ঠিক তখন পেছন থেকে, আরে বাস, এত সুন্দর একটা মাল! কে? পার্বতীর হাত থেকে জলের বালতিটা নিচে পড়ে যায়। আরে এ কি? শ্যামা, শ্যামা! কাকে খুঁজছেন? হো, তুমি কি এবারই নতুন কাজের লোক নাকি? হো মা, এসেছিস, আয় আয়। বুঝতে পারলো পার্বতী, এইটাই তাহলে বড় বৌদির বর্দা। সে তাড়াতাড়ি নিজের আঁচলটা বুকের কাছ থেকে উঠিয়ে ভালো করে আঁচলটা ঘুরিয়ে একটা ঘোমটা দেবার চেষ্টা করলো। আয় আয়। হো মা, আসার সঙ্গে সঙ্গে ওই মুখ পুলির সঙ্গে দেখা করলি? এটা কে রে? ও নতুন কাজের লোক নাকি? একটা বিশ্রী হাসি দিল বড় বৌদি। পার্বতীর সাথে পরিচয়টা পর্যন্ত করালো না। এরপরে ঘরে ঢুকতে ঢুকতেই পার্বতীর দিকে তাকিয়ে অনেকটা হুকুম করে বলল, 2 কাপ চা নিয়ে এসো দেখি। শোনো, চায়ে কিন্তু চিনি কম দিও। এই যে দেখছো, এটা আমার দাদা হয়, উনি আবার চায়ে চিনি খুব একটা খান না, রক্তে যদি চিনি বেড়ে যায় সেই জন্য। পার্বতী ঘাড় নেড়ে হ্যাঁ বলে। এরপরে পার্বতী হাতের কাজ গুছিয়ে যখন চা নিয়ে গেল, তখন দেখলো বড় বৌদির বিছানার ওপরে কত দামি দামি জিনিস ছড়ানো ছিটানো। সেখানে বোধহয় সোনার জিনিসও আছে, আরো কত কি যে আছে। এই যে এসো, এই হলো আমাদের বাড়ির ছোট মহারানী, বুঝলি? ছোট মহারানী? ও মা, আমার ছোট ভাসুরের বউ। হো, যার বিয়েতে আসতে পারিনি। তবে হ্যাঁ, যাই বল শ্যামা, দেখতে কিন্তু খুব সুন্দর। ওই রূপ দিয়েই তো ভুলিয়েছে,
হাঁ করে কি দেখতিস, চাটা রাখ। হ্যাঁ হ্যাঁ। চা রাখার সঙ্গে সঙ্গে বড় বৌদি বললেন, প্রণাম কর, তোর থেকে বয়সে কত বড়। বলি মানছি তোর বাপ না হয় ছোটবেলা থেকে তোকে বড় করেনি, তাই বলে আমার দাদাকে তুই একটা প্রণাম করবি না? জানিস আমার এই সংসার চালানোর জন্য আমার দাদার কত ভূমিকা। মাসে মাসে দাদা আমাকে টাকা পাঠায়, সেখান থেকেই কিনা শ্বশুরের হাতে আমি টাকা তুলে দিই। কই কই করতে করতে শ্বশুর মশাইও ঢুকলেন। বাবা, এই যে আমার বড়দা। এইবার বড়দাও উঠে গিয়ে শ্বশুরের পায়ে প্রণাম করতেই শ্বশুর মশাই বললেন, বাবা ভালো ভালো, বেঁচে থাকো বেঁচে থাকো। তা এইবার কদিন বোনের বাড়ি? সঙ্গে সঙ্গে বড় যা আর সেই লোকটির মুখটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। এ কি, তুমি এ ঘরে? বাবা, ওই বড়দি বলল একটু চা দিয়ে যেতে। দেখেছেন বাবা, আমি তোকে কখন বললাম চা দিয়ে যেতে? যেই দেখেছে আমার বড়দা আমার জন্য এত সব জিনিসপত্র নিয়ে এসেছে, অমনি হামাতারের মেয়েটা গন্ধ শুকতে শুকতে চলে এসেছে এগুলোর লোভে। বৌদি, আর বৌদি বলে ডাকতে হবে না, যা এখান থেকে বেরো, ভালো মন্দ রান্নার বন্দোবস্ত কর। আমি তোর বড়দাকে আগেই বলে রেখেছি দেশি মুরগি আনবে। শোন, ওই লেগ পিস গুলো মোটা মোটা করে কাটবি, আমার বড়দা খাবে, বুঝেছিস? পার্বতী ঘাড় নেড়ে হ্যাঁ বলে। দুপুর বেলায় সবাই খেতে বসেছে। গোপাল আজকে আসবে না দুপুরে, সে একদম রাতে আসবে। কাজে গেছে অনেকটা দূরে। জমি দেখাশোনার সঙ্গে সঙ্গে গোপাল যখন যেই কাজ পায় তখনই সেই কাজে সিদ্ধহস্ত। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মোটামুটি খেটে খাওয়ার মতো ক্ষমতা গোপাল রাখে। দুপুরে খেতে বসতেই লেগ পিসগুলো বাটিতে সাজিয়ে দিল পার্বতী। কাঁসারের বড় বাটি, কাঁসার থালা, গ্লাস, সব কিছুর মধ্যে অতিথি মানুষের জন্য খাবার বাড়া হয়েছে। রান্না করা হয়েছে প্রায় 17 থেকে 19 রকমের পদ। সব কিছুই বড় বৌদির নির্দেশে। বড় ভাসুর ব্যাগ ভরে বাজার করেছেন। শাশুড়ি মা এবেলা কিছু খাবেন না, আজ ওনার উপবাস। এতগুলো পিঠে পুলি সব বুঝি এবার নষ্টই হলো। এক সময় পার্বতী বলে, বৌদি, ওই পিঠে করেছি, দেব? পিঠে? খাবারে একটা কামড় বসিয়ে প্রশ্নটা করলেন সেই ব্যক্তি। মানুষটা উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি, রোগা ছিমছাম চেহারা, চোখে হালকা পাওয়ারের চশমা পরে এসেছিলেন স্যুট, টাই, বুট এইসব, হাতে একটা অ্যাটাচি। দেখেই মনে হচ্ছে শহুরে মানুষ, কিন্তু জামা কাপড় পরিবর্তন করে যেই উনি লুঙ্গিটা পরলেন আর গায়ে স্যান্ডো গেঞ্জি দিলেন, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এনার মধ্যেও একটা গ্রামের ছোঁয়া রয়েছে। খা খা, ভালো করে খা, ভালো করে খা দেখি। কি রান্নায় ঝাল বেশি হয়েছে? আরে না না, রান্না খুব ভালো হয়েছে। এতগুলো পদ কেন করেছিস? এত খাওয়া যায়? জানিস শহরের লোকেরা 2 থেকে 3 পদ দিয়ে খায়, আর তোরা এতগুলো রান্না, এত ভাত তো রাক্ষসে খায় রে। কথাটা ঠাট্টা করে বললেও খেলেন সব পদই, তবে একটু একটু করে। খাওয়ার শেষে বললেন, এইসব পিঠে পুলির কথা বলছিলি, তোর বাড়িতে আবার পিঠে পুলি হয় নাকি? তোর বিয়ের পর তো আজ পর্যন্ত শুনলাম না। আমি তো শুনেছিলাম তোর শাশুড়ি মায়ের কি একটা অ্যাক্সিডেন্টের পর থেকে উনি আর পিঠে পুলি করেন না। তাহলে? এই যে আমার ছোট জন করেছে। কই দে, আমার বড়দাকে দে। না 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 না, আর খেতে পারবো না, পেট একদম ঠাসা। সে কি, এই বয়সে যদি একটু না খেলি তাহলে শরীরে শক্তি হবে কি করে? হাঁ করে পার্বতী তাকিয়ে থাকে ওর বড় জায়ের মুখের দিকে। গোপালের কথাগুলো বোধহয় কোনো অংশে সত্যিই ফলে যাচ্ছে। বড় ভাসুর খেতে বসলেও তো এত তো আজ করে না বড় যা। এমন একটা ভাব করে যেন তোমার পয়সায় আমি খাই না, আমার পয়সায় তুমি খাও, সুতরাং আমার বর্ষটা মেনে চলো। এই লোকটার প্রতি একটু বেশি আধিক্যতা দেখাচ্ছে না বড় বৌদি? লোকটি বললেন, না না না, আমি সত্যি আর পারবো না। শোনো নতুন বউ, তুমি বরং আমাকে রাতের দিকে দিও, কেমন? রাতের দিকে? আচ্ছা ঠিক আছে। এই প্রথম নতুন বউয়ের সাথে কথা বললেন উনি। নতুন বউ সম্বোধন করায় পার্বতী বেজায় আনন্দ পেল। মনে মনে ঠিক করলো রাতের দিকে তাহলে এই ভদ্রলোককে আরো কয়েক রকমের পিঠে পুলি করে খাওয়াবে। ওর বাড়িতে চিতল পিঠেটা ওর মা খুব ভালো করত। বাবা যখন বাড়িতে আসতো তখন গরম গরম চিতল পিঠে
আর গুড় দিয়ে খেতে যে কি ভালো লাগে। সেই গুড় যদি একটু ঝোলা গুড় হয়। প্রত্যেকবার নতুন নতুন মাটির সরায় সেই পিঠে তৈরি করতেন মা। আবার যখন সরা ফেটে যেত তখন ওই লোহার কড়াইতেই করা হতো। ঢোক গিলল একা একাই পার্বতী। রান্নাঘরে চালের গুঁড়ি আছে, সন্ধ্যে থেকেই বসে পড়তে হবে, তাহলে করতে বেশি রাত হবে না। সন্ধেবেলা শাশুড়ি মা সন্ধে বাতে দিয়ে ঘরে চলে গেলেন। আজ মানুষটা সারাদিন কিচ্ছু খাননি, রাত্রেবেলা একটু গরম দুধ আর খই দিতে হবে খেতে। বড় বৌদির ঘরটা একবার ঘুরে দেখে আসলে হতো। ছোট খোকা পাশের গ্রামে পড়তে গিয়েছে, ফিরতে ফিরতে রাত 8টা সাড়ে 8টা মতো বাজবে। ততক্ষণে আশা করি পিঠে হয়ে যাবে। হঠাৎ বড় বৌদির দরজার কাছে এসে পার্বতীর পাটা কেমন যেন থমকে গেল। বড় বৌদির ঘরের ভেতরে কান পেতে সে শুনতে পেল এমন কিছু কথা যাতে তার বুকের ভেতরের সব রক্ত হিম হয়ে যায়। ভদ্রলোক বলছেন, এইভাবে আর কদিন, আর কটা বছর? তাছাড়া ছেলেকে নিয়ে এবার তো আমার সঙ্গে চল, আমারও তো সংসারটা ফাঁকা, তুই ছাড়া যে আমার চলছে না। কিন্তু আমাদের এই সম্পর্ক কে মানবে দাদা? তুই তুই আমার খুড়তুতো পিসির ছেলে, আর আমি তোর বোন। দেখ, তাহলে আমি কিসের টানে বারবার ছুটে আসি শ্যামা? তুই কেন বুঝিস না? তাছাড়া সুবোধের কাছে পুরো ব্যাপারটাই স্পষ্ট। সুবোধ কতদিন শহরে ছিল, ততদিনে তুই পোয়াতি হয়েছিস। যেহেতু ও উচ্চ বংশের সন্তান, তাই তোকে এই বিষয় নিয়ে কখনো কোনোদিন কোনো প্রশ্ন করেনি। ওর জায়গায় আমি থাকলেই তো আসতে বল, শুনতে পাবে। যাই বল, তোর বাড়ির ছোট বউটা কিন্তু হেবি সুন্দর, খাসা মাগি একেবারে। হ্যাঁ, গোপালের কপাল আছে বলতে হবে। হো, এসেই এসেই তোর কুদৃষ্টি পড়েছে? হ্যাঁ, আমি আমার স্বামীর চক্ষু আড়াল করে, আমার ছেলের চোখ আড়াল করে। তোর ছেলে? তোর ছেলে নাকি আমারও ছেলে? দেখ, তুই এভাবে আমাকে বলতে পারিস না। কেন বলবো না? এত দামি দামি সোনার গয়না, এত দামি দামি জিনিস, আরে মাঝে মধ্যেই তোর কাছে ছুটে কেন আসি তুই বুঝিস না? আমরা গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলাম দুইজনে তো সংসার করব বলে, কিন্তু তুই কি ঠিক করলি? তুই ঠিক করলি তোর আরো টাকা পয়সা চাই। ততদিনে তোর পেটে চলে এসেছে খোকা, তুই আমাকে জানতেও দিলি না, বুঝতেও দিলি না। বর কাজে যাওয়ার পরপরই তুই পোয়াতি হয়ে গেলি। এসবের মানে কি তোর বর বোঝে না? সবই বোঝে। বুঝুক কে, ওনার কিছু বলার নেই, কারণ এই সংসারে যতটা উনি খাটেন তার থেকে বেশি আমি খাটি। আর শোন, তোর চোখ দুটোকে সামলে চল। ছোট বউয়ের দিকে নজর দিয়ে তুই যদি আমার সঙ্গে বেইমানি করিস, ঠিক তখনই চুরির ঝনঝন শব্দ। এই শব্দটা ঠিক কখন হয় পার্বতী খুব ভালো করেই জানে, কারণ তারও স্বামী আছে, তারও সোহাগের মুহূর্ত আছে। পার্বতীর পায়ের নুপুরের শব্দ হঠাৎ করে থমকে আবার চলতে শুরু করায় বড় বউ বুঝতে পারে কেউ একটা দরজার কাছে আড়ি পেতে কিছু একটা শুনছিল। কে কে? পার্বতী দ্রুত পায়ে সেই স্থান পরিত্যাগ করে এবং ছুটতে এসে বসে রান্নাঘরে। হাঁপাতে থাকে জোরে জোরে। ভাড়ার ঘরে চালের গুঁড়ি রাখা ছিল, সেইটা রাখতে গিয়েই পার্বতী এমন সব শুনতে পায়। এই জন্যই গোপাল বারবার বলছিল খোকাকে সামলে রাখতে, কারণ বড় বৌদি আর বড় বৌদির সেই ভাই যা কথা বলছিল তার মানে এটাই, আমি আমি খোকাকে রেখে তোর সাথে কিছুতেই পালাতে পারবো না। ওটা একটা পথের কাঁটা, ওইটার জন্যই তো তুই বিয়ের পরেও পালাতে পারলি না। তুই তুই চেয়েছিলি আমাদের মধ্যে একটা বোঝাপড়া হোক, কিন্তু এই সমাজ তোকে আমাকে সেই সম্মান দিতে দেবে না রে। তার থেকে চল আমরা পালিয়ে ভিন্ন শহরে চলে যাই। আচ্ছা আচ্ছা, তোর এই খোকাকে এইখানেই রেখে গেলে হয় না? তোর এই ছোট ভাসুর আর ছোট জায়ের কাছে? না, খোকাকে ছেড়ে আমি এক পাও নড়তে পারবো না। ও আমার সন্তান, ওর মুখে আমি মা ডাক শুনেছি। যতবার আসি ততবার তুই আমাকে এক কথা বলিস, শ্যামা, কোন দিন দেখবি তোর এই খোকাকে নিজের হাতে গলা টিপে। পার্বতীর ঢোক গেলে বারবার, ওর রক্ত জল হয়ে যাচ্ছে। খোকাকে তার মানে ওরা মেরে ফেলবে? ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একটা ছোট্ট দুধের শিশুকে? পার্বতী আর ভাবতে পারে না। উনুনে গনগনে আঁচ উঠেছে তখন, মাটির সরা গরম হয়েছে। এইবার তাতে চালের গুঁড়ি দিয়ে যে নরম একটা মিশ্রণ সে বানিয়েছে সেইটা ঢেলে ঢেকে
তাতে পিঠে বানানো হবে। কয়েকটা পিঠে দেবার পর পার্বতী বুঝতে পারল আজ আর পিঠে তৈরি করার মতো অবস্থায় সে নেই। উনুনে গনগনে আছে, তখনও পাত্রগুলো বসানো, প্রচণ্ড গরম হয়ে গেছে। পার্বতীর শরীর থেকেও অসম্ভব ঘাম ঝরছে। অপেক্ষা করছে কখন গোপাল আসবে। ঘড়ির কাঁটা আজকে যেন কিছুতেই তাড়াতাড়ি এগোতেই চাইছে না। পার্বতী দ্রুত রান্নাঘর ত্যাগ করে নিজের শোবার ঘরের দিকে আসে। ঠিক তখনই দেখতে পায় ওই লোকটি পার্বতীর ঘরের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। হে কি সুন্দরী, কোথায় চললে? শুনুন, আমার ঘরে ঢুকবো। সে তো ঢুকবে, তা আমার সঙ্গে দুটো কথা বলে যাও। সকালবেলা আমাকে তুমি প্রণাম করতে গেলে, প্রণামটাও আমার নেওয়া হলো না। নাও একটা প্রণাম করো দেখি। বলে পা দুটোকে আগেই দিলেন সেই ব্যক্তি। লোকটার যে চরিত্র ভালো না, গোপাল একদম ঠিক বলেছিল। পার্বতী বলল, আমি আপনাকে সকালে প্রণাম করবো খুনি বর্দা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমোবো। দরজা খুলে ভেতরের পার্বতী ঢুকতে যাবে অমন সময়, কি ছোট লোক বাড়ির মেয়ে, এত বড় কথা! খবরদার, আমার বাপ মা তুলে আমাকে একদম গালিগালাজ করবেন না। আপনি কোথাকার কে? হ্যাঁ, যেই বলেছে পার্বতী, ঠিক তখনই পার্বতীর বড় চুলের মুঠি, যেটা খোপা করা থাকে, তাতে হাত দিয়ে টান মেরে খুলে বরজা বললেন, এত বড় কথা! ছোট লোক ঘরের মেয়ে, এত বড় কথা তোর! তুই আমার দাদাকে কে দাদা আর কে যে পীড়িতের আমি খুব ভালো করে বুঝে গিয়েছি বর্দি। বেশি বেশি করলে কিন্তু আমার মুখটা খুলে যাবে। কি কি বললে তুমি? আমি তোমাদের ঘরের সামনে দিয়ে চালের গুঁড়ি আনতে গিয়েছিলাম ভাড়ার ঘর থেকে, আমি সব শুনতে পেয়েছি। এরপরে বেশি কিছু বললে আমি বড় ভাসুরকে সব বলে দেব, সব বলে দেব। তখন তখন দেখবো তোমাদের কে বাঁচিয়ে রাখে। এই কথা বলে পার্বতী ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, হাঁপাতে শুরু করে। গোপাল না আসা পর্যন্ত পার্বতীর নিস্তার নেই। ঠিক কিছুক্ষণ পর একটা চিৎকারের শব্দে গ্রাম শুদ্ধ লোক জড়ো হয়ে যাওয়ার জোগাড়। শ্বশুর শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসেছেন। রান্নাঘরে একটা কিছু হয়েছে। পার্বতী তাড়াতাড়ি ছুটে আসে। কিছুক্ষণের জন্য বিছানায় শুয়ে চোখটা লেগে গিয়েছিল তার। আর রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই তার হাত পা কাঁপতে শুরু করে। বড় বৌদি জোরে জোরে চিৎকার করছে। উনুনের আগুন গনগনে আঁচ তখনও জ্বলছে। পাশেই পড়ে রয়েছে খোকা। হায় 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 হায়, কি করলি মুখ পুরি? আমার ছেলেটারে খেলি, তুই খেলি আমার ছেলেটারে। উনুনের মধ্যে তখনও মাটির সরাটা রয়েছে পাতা, আর ঢাকা রয়েছে একই রকম ভাবে। পুড়ে যাওয়া সেই চিতল পিঠাগুলো একটু একটু করে যেন উনুনের আগুনকে গ্রাস করছে। পরের দিন গ্রামের লোকজন জড়ো হয়ে খোকাকে সঙ্গে করে নিয়ে যায়। তার এখনো বয়স হয়নি, সেই জন্যই দাহ তাকে করা যাবে না। বড় বৌদি, বড় ভাসুর চুপ করে বসে রয়েছে। পার্বতী সেই থেকে যে বটগাছটার সামনে বসে, ওইখানেই ঠাঁই বসে। এইটুকু পার্বতী বুঝতে পেরেছে, যেহেতু পার্বতী সবসময় উনুনের ধারে বসে পিঠে পুলি বানায়, তাই খোকাও সেই আগ্রহ নিয়েই উনুনের কাছে গিয়েছিল। পড়ে এসে ফেরার পথে পরনে তার ছিল একটা সোয়েটার। এই সোয়েটারটা তাকে গতকালই তার কোন এক পীড়িতের মামা দিয়েছে এসে। হাত বাড়িয়ে উনুনের ধারে ওই ঢেকে রাখা সরা ওঠাতে গিয়েই কোনো প্রকারে পাটকাঠির থেকে আগুনটা একটু ছোঁয়া এসে লেগে গিয়েছিল সোয়েটারের মধ্যে। তারপর একটা তো গনগনে আগুনেই ভেসে যায়। পার্বতী কিছুক্ষণ আগেই জ্বলন্ত কাঠ আর কতগুলো পাটকাঠি দিয়ে এসেছিল উনানের মুখের ধারে। পুড়ে যাওয়া সেই কাঠের ছায়ের সামান্য ভস্য একটা ছোট্ট শরীরকে নষ্ট করতে বেশি সময় নেয়নি। সোয়েটারটা গায়ে এতটাই আঁতসাঁতভাবে আটকে গিয়েছিল যে ওটা খুলে ফেলাটাও সম্ভব হয়নি কোনো মতে। গ্রামে পুলিশ এসেছিল। শ্বশুরমশাই বললেন, একটা ছোট্ট বাচ্চার দেহকে এইভাবে আপনারা কাটাকাটি করবেন না। তাছাড়া আমার বাড়িতে পিঠে পুলির নিয়ম নেই। আমার বৌমা সবাইকে ভালোবেসে পিঠে পুলি খাওয়াতে গিয়েছিল। সে বেচারি কি আর বুঝতে পেরেছিল যে এমন একটা অঘটন ঘটবে? আর ওর প্রতিও আমার কোনো রাগ নেই।
কারণ যে না থাকার তাকে ধরে রাখা যায় না, বিপদ যেভাবেই হোক ঘটবে। এরপরে পুলিশ আর খুব একটা পাত্তা পাননি, বাড়ির লোকে কোনো কেস করতে চান না। আর এটাও তো ঠিক, বাচ্চাটি সত্যি সত্যি একা একাই আগুনে ভস্মীভূত হয়েছে, নাহলে কোনো একটা 6-7 বছরের ছেলেকে কেউ আগুন লাগিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু পার্বতী জানে কে মেরেছে ওকে। দিন কতক পর শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যায়। পার্বতী এখনো মনমরা, মুখ বুঝে একটা কাঠের পুতুলের মতো বসা। গোপাল ওর কষ্ট আর সহ্য করতে পারে না। সেই দিন পিঠে পুলি দিয়ে আসতে গিয়েছিল শ্বশুর বাড়ি। গিয়ে দেখে পার্বতীর আদরের 2 ভাই জ্বরে পড়েছে বিছানায়। নোংরা জামা কাপড়, নোংরা কাঁথা কাপড় আর লেপের ওয়ার। বড় ভাইটার গা থেকে কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। ছোট ভাইটারও বোধহয় একই রোগে ধরেছে। খাওয়া দাওয়া নেই প্রায় 3-4 দিন। মা রান্না করে রেখে যায় সিদ্ধ ভাত। 10 বাড়িতে কাজ করে, তাই সময় পায় না। তবে শাশুড়ি মার শরীরের চাকচিক্য দেখে গোপাল বেশ অবাক হয়ে গিয়েছিল। ফিরতি পথে দেখা হয়েছিল জমিদার বাড়িতে, সেইখানেই কাজ করছিলেন তিনি। বলেছিলেন, মা, ভাইদের জন্য পিঠে দিয়ে গেলাম, একটু খাইয়ে দেবেন, ওদের তো জ্বর হয়েছে। ডাক্তার দেখাননি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি তো বাবা, কিন্তু কি করব বলো, আর তো রাখতে পারছি না। ওদেরও বোধহয় ওদের বাপের কাছে যাওয়ার সময় হয়েছে। আমি বাবা ওদেরকে বলে চুপ হয়ে গিয়েছিলেন শাশুড়ি মা। গোপাল বুঝতে পেরেছিল শাশুড়ি মায়েরও এই সংসারের প্রতি আর কোনো দায় নেই। অল্প বয়সী একজন মহিলা, 14-15 বছর বয়সে প্রথম মা হয়েছেন। এরপরে 2 ছেলে জন্ম হবার সাথে সাথেই যার বর বেপাত্তা, সেই মহিলা কতদিনই বা নিজের চরিত্রকে ধরে রাখতে পারে। ছেলে দুটো এখন পথের কাঁটা, তাই ও দুটোকে সমূলে বিনষ্ট করতে পারলেই কেল্লা ফতে। ওনার সব দিকের পথ পরিষ্কার। গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে এসেছিল সাইকেল নিয়ে। তারপরই দেখে রাত্রেবেলা অমন একটা কাণ্ড ঘটে বসে আছে। বড় যা বড় ভাসুরের সাথে এরপরে বাড়ি ভাগাভাগি নিয়ে তুমুল অশান্তি। বড় যা উঠতে বসতে পার্বতীকে কুকথা শোনায়। তার ছেলে মরার পেছনে পার্বতীর বড় হাত আছে। গোপাল ঠিক করল বউকে নিয়ে চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে শহরে চলে আসবে। কিন্তু পার্বতী পারল না, কারণ আজও যখন সে রান্নাঘরে যায় তখন কে যেন পেছন থেকে তার আঁচলটা টেনে ধরে আর বারবার তার দিকে হাত পেতে বলে, কাকিমা পুলি দাও। সেই দিনও রান্না বান্না সেরে এটো বাসন কোসন মেজে পার্বতী রান্নাঘরে রেখে যখন বেরিয়ে আসতে গেল, তখনও শুনতে পেল ওই খোকার ডাক। ইস, ওইটুকু শরীরটা কিভাবে জ্বলে পুড়ে আর ভাবতে পারে না পার্বতী। চোখের কোণায় জমে থাকা জলটা আঁচল দিয়ে মুছতেই শাশুড়ি মা বললেন, এই জন্যেই বলেছিলাম বৌমা, গায়ের জোরে কিছু করো না। এই বাড়িতে পিঠে করা যে অভিশাপ। মা মা আপনার সাথেও। বৌমা, এসব তুমি কখনো বন্ধ করতে পারবে না বৌমা। বন্ধ হয়ে যাওয়া নিয়মের পেছনে যে কত কাণ্ডি আছে। আমার ঘর কেন, অনেক ঘরেই। সাধে কি এখনকার ছেলে মেয়েরা এইসবের স্বাদ পায় না? আমাদের না হয় অঘটন, কিন্তু কিন্তু খোকারটা, ওটা তো ইচ্ছে করে ঘটানো মা। আমিও পারিনি, তুমিও পারবে না বৌমা। আমার শাশুড়িও আমাকে বারণ করেছিল, আমি গায়ের জোরে করতে গেছি। অগ্নিদেব এই কুকর্ম চোখে দেখেন না, তাই উনি সব কিছু নিজের মধ্যে নিয়ে পাপ মোচন করান। পার্বতী চুপ করে তাকিয়ে থাকে তার শাশুড়ি মায়ের মুখের দিকে। তার কোঁচকানো চামড়া আর ফর্সা মুখের আড়ালে পার্বতী যেন নিজেকেই আবিষ্কার করে বারবার। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না।
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।